হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, ঠিক ধরেছো, আবার আমি একটা ছোট্ট শর্ট ট্যুর সম্বন্ধে তোমাদের আজকে জানাবো। গত 29শে মার্চ আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের পৈতে ছিল এবং তার দেশের বাড়ি সেটা হচ্ছে হলদিয়া। সেখানে আমি গেছিলাম। চ্যাটার্জিবাবুর সঙ্গে যাইনি। সকাল সকাল আসানসোল হলদিয়া ট্রেনে চাপবো বলে আমরা যথারীতি স্টেশনে পৌঁছে গেছি। চ্যাটার্জিবাবু আমাদেরকে চাপাতে এসেছিলেন। আমরা ট্রেনে উঠে পড়েছি। সঙ্গে ছিল আমার খুব প্রিয়, আমার বোনঝি, আমার বড়দির বড় মেয়ে মামন। ওর নাম শর্মিষ্ঠা গাঙ্গুলি, বাট আমি আদর করে ওকে মামন বলে ডাকি। মামনের হাজব্যান্ড এবং তার ছেলে ঘন্টুবাবু। আমরা সবাই মিলে, ওদের পৈতে ছিল বাঁকুড়াতে, ওরা বাঁকুড়াতে নেমে যায় আর আমরা চলে যাই হলদিয়ার পথে। যেতে যেতে গনুর পাঁশকুড়ার স্টেশনে যে চপ সেটা খাওয়া হলো। তারপর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, সেগুলিকে উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে যাই হলদিয়া। আমরা নামি দুর্গাচক টাউনে। হ্যাঁ, আমার ফ্যামিলি ফটো আমি তোমাদেরকে শেয়ার করলাম, যেটা আমি ট্রেনে তুলেছিলাম। এটা ঘন্টুবাবু এবং গনুবাবু। গনুবাবু চপ খাচ্ছে। হলদিয়া একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে ছোট্ট ছোট্ট অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। সেগুলোর কিছু ছবি আমি ট্রেন থেকে দেখালাম। সিঙ্গেল লাইন আমরা দুর্গাচক টাউন নামে একটি স্টেশনে নেমেছি। সেখানে আমাদের গাড়ি আসার কথা ছিল। ড্রাইভার সাহেবের সাথে আমরা যোগাযোগ করি। তিনি বলেন একটু ওয়েট করুন, আমি আসছি। যাই হোক, গাড়ি এসে পড়েছে। ওই যে গাড়িটি হচ্ছে আমার বন্ধুর বাবার, অর্থাৎ দাদার। আমরা তার বাড়িতে ঢুকে পড়ি। এটিকে দেবজিৎ, হ্যাঁ বলে দিই, গনুর বন্ধুর নাম হচ্ছে দেবজিৎ। এটি হলো দেবজিতের কাকা। তিনি সকাল সকাল বাড়ির পুজোর আয়োজন করার জন্য বাড়িকে সাজাচ্ছেন এবং নারায়ণ শিলা চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। দেবজিৎও যথারীতি পুজোতে বসে গেছে। দেবজিৎ আমার ছেলের খুব প্রিয় বন্ধু। ছোটোবেলা থেকেই তারা একই স্কুলে একদম এলকেজি থেকে পড়ছে এবং সেই সূত্রে তাদের দুজনের নিকনেমেরও খুব মিল আছে। এর নাম সোনু ও আমার ছেলের নাম গনু। সকাল সকাল পুজো সেরে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় দাদা গাড়ি করে আমাদেরকে নিয়ে চলে গেলেন হলদিয়ার, যেখানে আমরা ছিলাম তার একটি বিশেষ জায়গা, সেটি হলো মহিষাদল রাজবাড়ি। হ্যাঁ, তোমরা শুনেছ, হলদিয়াতে মহিষাদল রাজবাড়ি ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বহন করে এবং এখানে রাজার রাজবাড়ি দেখার জন্য আমি ভীষণ উৎসুক ছিলাম এবং আমার ভীষণ ইচ্ছেও ছিল। এটি হচ্ছে হলদিয়া কলেজ। এই রাজবাড়ি আমরা ঢুকে পড়েছি। এই রাজবাড়ির প্রাঙ্গণ বিশাল, সাংঘাতিক এরিয়া এবং ভিড়ও ছিল সেদিন ভয়ঙ্কর। সেদিন কোনো ভোট প্রচারের জন্য কোনো নেতা হয়তো এসেছিলেন বলে আরও বেশি ভিড় হয়েছিল। যাই হোক, প্রশাসনিক কর্তারা দাঁড়িয়ে আছেন। এরিয়া অনেকটাই, সেখানে কোনো অটো বা টোটো গাড়ি সেদিন ঢুকতে পারেনি, যেহেতু ভোটের প্রচারে এসেছে। আমরা রীতিমতো হেঁটে হেঁটেই যাচ্ছি। জাগৃতি আঙ্কেলের হাত ধরে যাচ্ছে এবং সঙ্গে ছিল আমাদের, এটি হলো দাদা বিশ্বজিৎ মহাপাত্র। তার বাড়ি গেছিলাম। এটা রাজবাড়ির এন্ট্রান্স। আমি, মা, গনু, জিসা আমরা ছিলাম এবং আমাদের সঙ্গে ছিল দেবজিতের মা, রীতার ভাইয়ের দাদার বউ, বড়দার বউ, তার মেয়ে। খুব সুন্দর এন্ট্রান্সে ঢুকে পড়ছি। এটি হলো মহিষাদল রাজবাড়ি। আমার দেখার খুব খুব ইচ্ছে ছিল। এটি হলো রাজার মন্দির চত্বর এবং এখানে মন্দিরটি অনেক পুরনো এবং পুরোটিই যেন দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুকরণ। এখন এটাই প্রশ্ন যে এই অনুকরণে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন না রানী রাসমণির মন্দিরের অনুকরণে এটি করা, তা কিন্তু জানি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, এটা কিন্তু রানী রাসমণির অনেক আগেই এটি কিন্তু প্রতিষ্ঠিত। আমি যেটুকু জানলাম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা লেখা ছিল সেই হিসেবে আমি যেটুকু জানতে পারলাম, তাতে কিন্তু তাই মনে হলো। এটা হলো মহিষাদল রাজবাড়ির রানীর মহল। হ্যাঁ, সব জায়গায় তো আমাদের পুরুষ শাসিত সমাজ হলেও আমাদের নারী মহলগুলি আমাদের বেশি জাঁকজমকপূর্ণ হয়। মহিলারা যেহেতু সৌন্দর্য প্রিয়, তাই নারীর মহলটি ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওখানকার কর্তৃপক্ষ। সেটি দেখে সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আরও ভালো লাগতো যদি আমি সকালবেলার দিকে যেতে পারতাম, কিন্তু খুব শর্ট টাইম ছিলাম। যেদিন পৌঁছেছি সেদিন সন্ধ্যেতেই আমরা
মহিষাদল রাজবাড়ি গেছি, পরের দিন সারাদিন পৈতেতে ব্যস্ত থাকবো, তার পরের দিনই আমার ফিরে আসা, কারণ তার দুদিন পরে আমার আরেকটা শর্ট ট্রিপ ঘাটুর সাপ, সেটাও আমি আসছে ক্রমশ প্রকাশ্য তোমাদের কাছে আমি অবশ্যই নিয়ে আসবো, তারও ট্যুরের বৃত্তান্ত বা বর্ণনা। মহিষাদল রাজবাড়ির সামনে ফটো ক্লিক করেছি, আবার বলি ফটোশ্যুট নয়, জাস্ট স্মৃতি হিসেবে ধরে রাখা। এই রাজবাড়ির যে রানীর ভবনটি এত সুন্দরভাবে সুসজ্জিত তোমরা ভাবতেও পারবে না, কিন্তু এটা দিয়ে টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল মানে সন্ধে 6টা, বিকেল না সন্ধে 6টা পর্যন্ত। আর একটা এন্ট্রান্স ফিও আছে, সেটা হয়তো মানে এন্ট্রি ফিটা হয়তো 20 রুপিস বা 30 রুপিস হতে পারে, তার বেশি নয়। আমরা রাজবাড়ি থেকে ফিরে এলাম, এসে পরে যে মন্দিরে দেবজিতের পৈতে হবে সেই মন্দিরটি দাদা একটু ঘুরিয়ে দেখালেন, সেই মন্দিরটা একটু দেখলাম, ভীষণ সুন্দর লাইটিং। সকালবেলায় আবার ঠাকুর প্রণাম করে দেবজিতও রেডি হয়ে গেছে, আমরা দেবজিতের পৈতের জন্য প্রস্তুত। তবুও মাঝখানে পৈতের দিনের মাঝখানে আমি কিছু ছবি তোমাদেরকে পোস্ট করলাম। সকাল সকাল দেবজিতের গায়ে হলুদ হবে, মা গায়ে হলুদ দিয়ে দিয়েছে অলরেডি, গনুও দিয়ে দিয়েছে, আমিও দিলাম। সেদিন সকালে আগের দিনে ওদের মানে যেটুকু পুজো নারায়ণ পুজো সেটি অনেক বড় করে হয়, সেটি হয়ে গেছে। পরের দিন সকালে পৈতে করেই মন্দিরে পৈতেটি হবে, মানে গায়ে হলুদ দিয়ে মন্দিরে পৈতেটি হবে। এইটি হলো দেবজিতদের বাড়ি। এত ভালো লেগেছে বন্ধুরা, অনেক গ্রামই ঘুরেছি, কিন্তু এখানের গ্রামগুলি এত সুন্দর, যেহেতু সমুদ্র পাশে, হলদিয়া একটি বন্দর এবং সমুদ্রের পাশে, এখান থেকে দীঘা তমলুক সবই কাছে, তাই প্রত্যেকটা ঘরেই যেন ছোট্ট ছোট্ট করে জলাশয় বা ঝিল আছে। এটি আমার খুব ভালো লেগেছে। সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, আমি হালকার উপর একটু মেকআপ করেছিলাম। এটি হলো রীতা, দেবজিতের মা, আমার ছোট্ট বোনের মতো, আমাকে দিদি বলে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করে। সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছে দেবজিৎ, গনু দুজনে মিলে কিছু ফটোশ্যুট করেছে। জাগৃতিকে নিয়ে দাদা আগেই ওদিকে নিয়ে চলে গেছিলো মন্দিরে, আমরা একটু পরে যাই। এটি হলো দেবজিতের ছোট্ট বোন মনু, আমরা হ্যাঁ একই, এই যে দেবজিতের মাইমা, দেবজিতের মামাতো দিদি, মণি, সবাই মিলে আমরা টোটো করে চলে আসি মন্দির চত্বরে। সেখানে যথারীতি পৈতের আয়োজন চলছে, এখানে লস্যি তৈরি হচ্ছে, লস্যির স্টল হয়েছিল, দেবজিৎ আর দিদিয়া বসে আছে। দেবজিতের সাথে সম্পর্ক হিসাবে যদি বলি, আমি বন্ধুরা একটা কথাই বলতে পারি, আমি রক্তের সম্পর্ক থেকে অনেক বেশি বিশ্বাস করি আত্মার সম্পর্ক, মনের সম্পর্ক। দেবজিতের মন্ত্র দীক্ষা চলছে, দেখো কাপড়ে ঢাকা দিয়ে পুরোহিত মন্ত্র দিচ্ছেন। যেহেতু কিছুদিন আগে বাবা মারা গেছে, তাই আমি ভিক্ষে দিতে পারিনি, তাই শাশুড়ি মাই ভিক্ষে দিয়েছিলেন। ভিক্ষে দেওয়ার পৈতে তোমরা জানো ভিক্ষে দেওয়ার একটা নিয়ম আছে, সেই জন্য মা শাশুড়ি মাই সকাল থেকে উপোস করেছিলেন, ভিক্ষে দিয়েছিলেন। আমার যেহেতু চলবে না, নালে দেবজিতের ভিক্ষে মা হওয়ার কথা আমারই ছিল, বাট কিছু করার নেই। মন্দিরের সামনে আমি একটু ফটো তুলে নিয়েছি। মন্দিরটি এত সুন্দর এবং এত কারুকার্যপূর্ণ, মানে যদি কেউ যাও অবশ্যই দুর্গাচক টাউনে নেমে এই মায়ের মন্দিরটি তোমরা দেখে এসো। এইখান থেকে হলদিয়া বন্দর মাত্র খুব বেশি হলো 45 মিনিটস। আমাদের কিছু ফটো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটি হলো মন্দিরের বিশাল যে এরিয়া সেটি, এবং এইখানেই ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়েছিল। দেবজিতের পৈতে হয়ে গেছে, যা যা নিয়ম, যা যা আমাদের রিচুয়াল সেগুলি ক্রমাগত চলছিল এবং খুব ভালো লাগছিল। একটা অন্য পরিবেশে, অন্য, যদিও তাদের পৈতের টাইমটা সকালে ছিল এবং সারাদিন, তোমরা জানো পৈতে সকালেই হয় এবং সারাদিন ধরে চলে, কিন্তু সেদিন ওয়েদারও খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি। ঠাকুরের প্রসাদ চলে এসেছে, আমরা খেতেও বসে গেছি, নানা ধরনের প্রসাদ ছিল এবং সারাদিন আমরা খুব এনজয় করে রাতে রেস্ট নিয়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠে আমরা একটু একটু করে রেডি হতে শুরু করেছি। এইটি হলো দেবজিতের একটি মানে আত্মীয় ভাই আর কি, সে বাচ্চাটি খুব মিষ্টি, তাদেরও কিছু ছবি দেখালাম। এবং বাড়ি থেকে বেরিয়ে সকালবেলা উঠে জাগৃতি আম্মার সাথে আঙ্কেলের সাথে বসে জলাশয়ের ধারে গল্প করছে। এই যে জলাশয়টি দেখছো, এখানে অনেক মাছও আছে।
আমি এই বাড়িটি এই কারণেই দেখাচ্ছি, কেন আমরা সত্যি শহরে থাকি তো, তাই এইসব দৃশ্য, এইসব পরিবেশ, এইসব দূষণমুক্ত পরিবেশ আমাদেরকে খুব বেশি আকৃষ্ট করে এবং আমাদের মন যেন বারবার মানে প্রলোভিত হয় এই পরিবেশে যাওয়ার জন্য। জানি না আবার কবে আসতে পারবো। ওনার দাদা তো বারবারই বলেন, দাদা আমাকে ভীষণ রেসপেক্ট করেন এবং আমারও বেশ ভালো লাগে তাদের সাথে একটা সম্পর্ক, খুবই মধুর সম্পর্ক। দেবজিতের বোন মনু এই কিছুদিন আগেই হয়েছে, মাত্র 2 বছর বয়স, ভীষণ কিউট বাচ্চা। এবং আমরাও কিছু ফটো শ্যুট করি শাশুড়ি বউ মিলে, মানে কোনো লোভই সামলাতে পারছিলাম না, ফটো শ্যুট করার কোনো ত্রুটি আমি রাখিনি, যেখানে যেমন পেরেছি তুলেছি, কারণ আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে সেই কারণে। হ্যাঁ, সেদিন সকালে আমাদের নেমন্তন্ন ছিল দেবজিতের মামা বাড়িতে। এখানে দেবজিতের বড় মামা, এই বড় মাইমা, ছোট মামা, ছোট মাইমা, দিদা সবাই ছিল। দেবজিতের দিদা, দেবজিতের 2 মাইমার সাথে আমি ছবি তুলি। দেবজিতের মামা বাড়ির কাছেও ছোট্ট একটি জলাশয় আছে, সেটিও লোভ সামালতে পারলাম না, সেটিও তুললাম। যথারীতি সেখানে মাসিমার হাতে দারুণ রান্না খেয়ে, এবং কিছুটা মাসিমা করেছিল, কিছুটা দেবজিতের মামাতো দিদি করেছিল মণি। সে এত মিষ্টি মেয়ে, ক্লাস 10-এ পড়ে, তার হাতে রান্না খেয়ে আমি তো একদম দারুণ সুস্বাদু রান্না খেয়েছিলাম, না বললেই নয়। তাই খেয়ে আমরা মানে দেবজিৎদের বাড়ি ফিরি এবং সেখান থেকে আমরা প্রায় 1:30 নাগাদ বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 2:40-এ। দেবজিতের মামাবাড়ির কিছু সুন্দর ছবি, কিছু সুন্দর মুহূর্ত, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা তখন ঢুকছি, দেখো বাড়িতেই গাছ, এগুলো ভাবাই যায় না, বাড়িতে গাছের মধ্যে বড় বড় কুমড়ো ধরে আছে, কাঁঠাল। হ্যাঁ, আমাদের এখানেও হয়, কিন্তু আমাদের এখানে হ্যাঁ যাদের যাদের বাড়িতে হয় তারা জানবে তার স্বাদ খুবই সুস্বাদু, কিন্তু গ্রামাঞ্চলে পুরো নেচার, পুরো প্রকৃতির মাঝখানে এগুলো হয়, নিজে নিজেই হয়, এগুলো আরও বেশি যেন সুস্বাদু মনে হয়। এটি একটি ছোট্ট মন্দির মামাবাড়ির সামনে, খুব ভালো লাগছে। জলাশয়ের ধারে ধারে চাষ হয়েছে, গাছ, সুন্দর প্রকৃতি, ওদের বাড়ির তুলসী মঞ্চ। এবং ওখানে একটা নতুন জিনিস খেয়েছিলাম, এটা পিটাই পরোটা, নাকি পিটিয়ে পরোটা হয়, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমার প্রিয় মানুষদের সাথে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা।